খুব সম্ভবত এইখানে কোথাও ছিলাম আর কি। আহ, আমরা দেখছিলাম যে ওয়াটার কোয়ালিটি প্যারামিটারস যেগুলো আমরা ইউজুয়ালি ডিফাইন করে থাকি সেগুলোর স্যার, আমাদের অর্গানিক্স পর্যন্ত পড়ানো হয়েছিল। অর্গানিক্স পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ওকে। আচ্ছা, এখান থেকেই শুরু করি। ওকে, তো লাস্ট ক্লাসে খুব সম্ভবত এটা হয়েছিল অর্গানিক্স। তো আমরা যেগুলো টিপিক্যাল ওয়াটার কোয়ালিটি প্যারামিটারস, টিপিক্যাল যেগুলো সেগুলোর মানে সিগনিফিকেন্স এবং সেগুলোর সাথে পরিচিত হচ্ছি আর কি। কেননা ওয়াটার ট্রিটমেন্ট করতে গেলে আমার যে প্যারামিটারস গুলো আমার কন্ট্রোলে নিয়ে আসতে হবে, একটা সার্টেন স্ট্যান্ডার্ডের মধ্যে নিয়ে আসতে হবে, সেইগুলো আমাকে প্যারামিটার গুলোর নাম অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট জানতে হবে এবং তার সিগনিফিকেন্স। তো আমাদের আজকের ক্লাসে প্যারামিটারস গুলো আমরা শেষ করব এবং তারপরে আমরা ওয়াটার ট্রিটমেন্টের দিকে চলে যাব। সো লাস্ট দুটো ক্লাসে যেটা হলো যে তোমাদেরকে প্রথমে জাস্ট ওয়াটার কোয়ালিটি ট্রিটমেন্টের কিছু হিস্ট্রি এবং তারপর আমরা মেইন ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি যে প্যারামিটার গুলো সেগুলো আমরা ডিসকাশন শুরু করেছি। সেকেন্ড ক্লাসেও সেটা কন্টিনিউড। আজকে আমরা আসছি হচ্ছে প্যারামিটারের নাম হচ্ছে অর্গানিক্স। আমি একটু রেকর্ডিংটা অন করে দিই। আচ্ছা, রেকর্ড অন কমপ্লিট। তাহলে অর্গানিক্স দুই রকম, ন্যাচারাল, সিনথেটিক। প্রবলেম হয় হচ্ছে মেইনলি সিনথেটিক নিয়ে আর কি। এবং সিনথেটিক মানে হচ্ছে ম্যান মেড আর কি। দুই ধরনের হতে পারে, বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল হচ্ছে যেগুলো আমার বায়োলজিক্যাল মাইক্রো, মানে যেগুলো মাইক্রো অর্গানিজম, সেগুলো যদি ন্যাচারালি সেগুলোকে ডিগ্রেড করে বা ইভেন কোনো ওয়াটার ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টেও এটাকে যদি ডিগ্রেড করতে সক্ষম হয় তাহলে সেটাকে বলি বায়োডিগ্রেডেবল। আর নন বায়োডিগ্রেডেবল হচ্ছে যেটা রেজিস্ট্যান্ট টু বায়োডিগ্রেডেশন, যেমন অর্গানিক পেস্টিসাইড, ট্যানিক, লিগনিক অ্যাসিড, এগুলোর বেশিরভাগই হচ্ছে সিনথেটিক। সেগুলো সচরাচর বায়োলজিক্যাল এজেন্টরা এত সহজে ভেঙে ফেল, কারণ এই অর্গানিক্স গুলো রিমুভ করার এক মানে মেইন ওয়ে হচ্ছে যদি কোনো বায়োলজিক্যাল এজেন্ট এইগুলোকে অর্গানিক্স গুলোকে, এগুলো তো আসলে লং চেইন হাইড্রোকার্বন বা এগুলো থাকে, এগুলোকে যদি ভেঙে টুকরা টুকরা করে ফেলতে পারে, ঠিক আছে, সেটা হইতে পারে মানে কোনো বায়োলজিক্যাল এজেন্ট। বায়োলজিক্যাল এজেন্ট এবং সাথে তার খাবারও দিতে হবে, এই দুটো একসাথে মানে সেই কাজটা করতে করতে এই বায়োলজিক্যাল এই অর্গানিক্স গুলোকে সে ভেঙে ফেলবে। তো এইখানে অর্গানিক্স গুলো যদি ওই বায়োলজিক্যাল এজেন্টের খাবার হিসেবে ইউজ হয় মানে তাহলে সে সেটাকে মানে বায়োডিগ্রেড করতে পারে, কিন্তু যদি সেটা না হয় তাহলে সেটা নন বায়োডিগ্রেডেবল হয়। এবং এই দুইটাই আলাদা আলাদা করে এস্টিমেট করার উপায় আছে। তোমরা C332 তে দেখবা যে একটা বিওডি সিওডি এই টার্ম গুলা, এবং বিওডি টেস্ট করা হয় হচ্ছে যেগুলো বায়োডিগ্রেডেবল পার্ট সেটা কোয়ান্টিফাই করার জন্য। আর নন বায়োডিগ্রেডেবল হচ্ছে যেগুলো, এই যে সিওডি টেস্ট যেটা, সেটা নন বায়োডিগ্রেডেবলটা তোমার কোয়ান্টিফাই করার জন্য। টিওসি অ্যানালিসিস, টিওসি হচ্ছে টোটাল অর্গানিক কন্টেন্ট। তো দুটোই আমাদের কোয়ান্টিফাই করার দরকার আছে এবং দুটোরই আলাদা করে সিগনিফিকেন্স আছে, বোঝাই যাচ্ছে আর কি। তো এখানে যেগুলো বায়োডিগ্রেডেবল সেগুলো একটা সুবিধা হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্টে যে ব্যাকটেরিয়া আছে সে এগুলোকে ডিগ্রেড করে এগুলোকে কাইন্ড অফ মানে তোমার সিস্টেম থেকে বের করে দিতে পারে। নন বায়োডিগ্রেডেবল হচ্ছে পারসিস্টেন্ট হয়, মানে এটা না, মানে যেহেতু ব্যাকটেরিয়া ন্যাচারাল কন্ডিশনে এটাকে করতে পারে না, এটাকে হয় কেমিক্যালি অথবা আদার ওয়ে এটাকে রিমুভ করতে হয় বা আর কোনো অন্য কোনো প্রসেস অ্যাপ্লাই করে। এটা নন বায়োডিগ্রেডেবলটা রিমুভ করা খুব কষ্ট। এরপর আছে নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টস বলতে আমরা বুঝি বেসিক্যালি নাইট্রোজেন, ফসফরাস, কার্বন। তো এখানে নাইট্রোজেনের যে স্পিসিস গুলো আমার
আমার যেগুলো কনসার্ন, আচ্ছা ন্যাচারাল এনভায়রনমেন্টে যেগুলো মূলত পাওয়া যায় সেটা হচ্ছে অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রেট মানে এটা মোর এটা রিডিউসড ফর্ম, আস্তে আস্তে মোর অক্সিডাইজড ফর্মে যাচ্ছে। তো এইগুলো আলাদা করে স্যানিটারি সিগনিফিকেন্স আছে। যেমন এগুলোর সোর্স হচ্ছে এগুলো দেখা যাচ্ছে ওয়েস্ট ওয়াটারে থাকে, কেমিক্যাল ফার্টিলাইজারে থাকে, তোমরা জানো দ্যাট ইজ সিগনিফিকেন্স হচ্ছে নাইট্রেট পয়জনিং ইন ইনফ্যান্টস, মানে নাইট্রেট যদি অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্কিং ওয়াটারে থাকে সে একটা নাইট্রেট পয়জনিং এর মতো হয়। এবং এটাকে ব্লু বেবি সিনড্রোম বলে, কারণ বাচ্চাদের ক্ষেত্রে স্কিনটা মানে নীলাভ টাইপের হয়ে যায়, এরকম একটা। এটা নাইট্রেট কনসেন্ট্রেশন অতিরিক্ত পরিমাণে থাকলে। Nitrates are reduced in the body to nitrites, which react with oxygen receptor sites on the hemoglobin fraction of the blood and impair its oxygen carrying capacity. নাইট্রেটটা বডির মধ্যে আবার নাইট্রাইটে কনভার্ট হয়, যেটা আমার এই অক্সিজেন রিসেপ্টর সাইট এবং এই যে ব্লাডের তোমার ইয়ে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিকে এফেক্ট করতে পারে আর কি। অক্সিডেশন অফ অ্যামোনিয়া টু নাইট্রেট অ্যান্ড টু আদার নাইট্রেট, মানে এগুলো যখন এখানে আমি তো যেটা বললাম যে অ্যামোনিয়া হচ্ছে সবচেয়ে রিডিউসড ফর্ম NH3, হ্যাঁ, NH3 অক্সিডাইজড হয়ে হবে নাইট্রাইট, আরো অক্সিডাইজড হয়ে হবে হচ্ছে নাইট্রেট। এন্ড অক্সিডাইজড মানে কি, এটার সাথে অক্সিজেন অ্যাড হয়ে, এই অক্সিজেন অ্যাড হওয়া মানে হচ্ছে যদি ন্যাচারাল এনভায়রনমেন্টে যদি অ্যামোনিয়া থাকে, সে করবে কি, ধরো কোনো ওয়াটার বডি বা ইয়াতে সে 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 যদি অক্সিজেন প্রচুর পরিমাণে থাকে, যেটা স্ট্রিমস এন্ড ওয়াটারে এটা থাকতেই পারে, তাহলে সেটা অক্সিডাইজড হয়ে নাইট্রাইট এবং নাইট্রেট তৈরি করে। এখন অক্সিডাইজড হয়ে নাইট্রেট তৈরি করে, ঠিক আছে, কিন্তু যে অক্সিজেন যে খরচ করে ফেললো ওই ন্যাচারাল এনভায়রনমেন্ট থেকে, তো অক্সিজেনটা তুমি স্ন্যাচ করে নিয়ে গেল আর কি। সেটা যখন হবে তখন ন্যাচারাল রিভারে বা স্ট্রিমসে এই অক্সিজেনের শর্টেজ হবে। অক্সিজেনের শর্টেজ হলে অ্যাকোয়াটিক স্পিসিস এন্ড এটসেট্রা এদের মানে সার্ভাইভ করতে কষ্ট হবে। ফিশ স্পিসিস বা এই যে তোমার ন্যাচারাল এনভায়রনমেন্ট থেকে যে প্রসেসই হোক না কেন, অক্সিজেন যদি কেউ কনজিউম করে নিয়ে যায় তাহলে ওই স্ট্রিমটা দুর্গন্ধ হবে, সেপটিক কন্ডিশন অ্যারাইভ করতে পারে বা আদার থিংস, ঠিক আছে। তো এই অ্যামোনিয়া যদি থাকে তাহলে এই ঘটনাটা ঘটতে পারে। ফসফরাস ফসফরাসটা যে স্পিসিসে ন্যাচারাল এনভায়রনমেন্টে পাওয়া যায় সেটা হচ্ছে ফসফেট, অর্থোফসফেট, এবং তার সোর্স হচ্ছে অ্যানিমাল ওয়েস্ট, কেমিক্যাল ফার্টিলাইজার, মিউনিসিপাল ওয়েস্ট ওয়াটার, এটা থাকতে পারে। ডিটারজেন্টে ফসফেট থাকতে পারে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টে ফসফেট থাকতে পারে। হ্যাঁ, তো এইভাবে ফসফেটটা সাধারণত ন্যাচারাল কন্ডিশনে এনভায়রনমেন্টে অ্যাড হয় না। নাইট্রোজেন যেমন অ্যামোনিয়াটা ন্যাচারালি অ্যাড হইতে পারে ন্যাচারাল এনভায়রনমেন্টে। কিভাবে? তোমরা জানো কিছু যে নাইট্রোজেন বাইন্ডিং কিছু ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ, এটা বাতাসের নাইট্রোজেন থেকে সরাসরি অ্যামোনিয়াতে কনভার্ট করতে পারে। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, তোমরা জানো। এবং এটা হলে হচ্ছে নাইট্রোজেনটা তোমার মাটি বা এনভায়রনমেন্টে ঢুকে গেল আর কি, ঠিক আছে। কিন্তু এরকম কোনো ন্যাচারাল প্রক্রিয়া ফসফরাসের ক্ষেত্রে নাই। ফসফরাসে যদি ফসফেট তোমার এনভায়রনমেন্টে থেকেই থাকে, বুঝতে হবে যে সেটা আসলে মানুষই করছে, ঠিক আছে। either through animal waste, chemical fertilizer, municipal wastewater, etc., industrial waste. The sources are always anthropogenic, ঠিক আছে। সিগনিফিকেন্স কি? ফসফেট ইউজুয়ালি নন টক্সিক এবং এটা সরাসরি কোনো মানে আমাদের ক্ষতিকর কিছু নাই আর কি, ঠিক আছে। ফসফেট ইজ অফেন দ্য লিমিটিং নিউট্রিয়েন্ট ইন সারফেস ওয়াটার এন্ড ফসফেট লেভেল ইজ ইনক্রিজড, ইউট্রিফিকেশন অকার্স। এটা ফোর্থ ইয়ারে যখন ওয়াটার পলিউশন পড়বা তখন এটা আরো ডিটেইল আলোচনা করা হবে। ঘটনা হচ্ছে যে যখন পানিতে ন্যাচারাল এনভায়রনমেন্টে অ্যালগাল ব্লুম হয়, অ্যালগাল ব্লুম হচ্ছে যখন প্রচুর অ্যালজি গ্রো করে, পানি মার্কি হয়ে যায়, এটা ওয়াটার পলিউশনের ওয়ান অফ দ্য রিজনস। হ্যাঁ, ওই অ্যালজি গ্রো করতে আমার এই সব নিউট্রিয়েন্টই লাগে, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস। কিন্তু ফসফরাসটা ন্যাচারাল এনভায়রনমেন্টে খুব কম থাকে বলে শুধু কার্বন আর নাইট্রোজেন দিয়ে সে পারে না, ফসফরাস একটু তার লাগেই, ঠিক আছে। তো ওই কার্বন আর নাইট্রোজেন দিয়ে যেহেতু সে করতে পারে না, তাই অ্যালজির প্রলিফারেশন ইউজুয়ালি মানে ওইভাবে হয় না। কিন্তু ফসফরাস যদি
হিউম্যান বিইং থ্রু পলিউশন এগুলো অ্যাড করে দেয় এনভায়রনমেন্টে, তখন সে তার রিকোয়ার্ড ফসফরাসটা পেয়ে গেল। তো তখন ওই ইয়েটাকে ওই যে অ্যালজি যে প্রলিফারেশন অ্যান্ড আনকন্ট্রোলড গ্রোথ, এটাকে বলা হচ্ছে ইউট্রোফিকেশন। ওয়াটার কোয়ালিটি খারাপ হয়ে যায়, ওয়াটার মার্কি হয়ে যায়, পানি দেখতে সবুজ হলুদ এরকম হয়ে যায় আর কি, ঠিক আছে? তো এইটা এই জন্য বলা হয় যে ফসফরাস ইজ অলওয়েজ লিমিটিং নিউট্রিয়েন্ট ইন সারফেস ওয়াটার, মানে ফসফরাস অলরেডি শর্টেজে থাকে সবসময় সারফেস ওয়াটারে। এটা দিলে এই হবে আর কি, মানে এই এই ইউট্রোফিকেশন জিনিসটা হবে। যাই হোক, এগুলো আরো ডিটেইল আলোচনা করা হবে ফোর্থ ইয়ারে। ফসফেট ক্যান অলসো ইন্টারফিয়ার উইথ দ্য ট্রিটমেন্ট প্রসেসেস, এবং আহ, এটা দেখা গেছে যে এটা শুধু মানে কোয়াগুলেশন অফ টার্বিডিটি না, এটা তোমার ইভেন আর্সেনিক রিমুভালেও এটা এফেক্ট করে। মানে এটা ইটসেলফ হেলথ হ্যাজার্ড না ফসফেট, মানে এটা নন টক্সিক, বাট এটা নানা জিনিসের সমস্যা তৈরি করে। এক হচ্ছে ইউট্রোফিকেশনে, আর এটা হচ্ছে যদি ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসে সার্টেন কনসেন্ট্রেশন থাকে, এটা এফেক্ট করে আর কি ট্রিটমেন্ট প্রসেসটাকে। তো এটা মানে কন্ট্রোলে রাখতে হবে ফসফরাস। এরপর আসি হচ্ছে প্যাথোজেন্স, এটাই আমাদের কাইন্ড অফ লাস্ট ওয়াটার কোয়ালিটি প্যারামিটার। সো ফার আমরা ফিজিক্যাল ওয়াটার কোয়ালিটি প্যারামিটার দেখলাম, কেমিক্যাল ওয়াটার কোয়ালিটি প্যারামিটার দেখলাম, আর হচ্ছে বায়োলজিক্যাল ওয়াটার কোয়ালিটি প্যারামিটার। ওয়াটার কোয়ালিটি প্যারামিটার এই তিন রকম ভাগে ভাগ করা যায়: ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল। ফিজিক্যাল হচ্ছে যেগুলো ওই যে বর্ণ, গন্ধ, স্মেল, এগুলোর সাথে রিলেটেড আর কি, অ্যাপিয়ারেন্স অফ দ্য ওয়াটার, টার্বিডিটি, কালার, এটসেট্রা। কেমিক্যাল হচ্ছে যে নিউট্রিয়েন্টস, অর্গানিক, টক্সিক মেটালস, হার্ডনেস, অ্যালকালাইনিটি, এগুলো হচ্ছে তোমার কেমিক্যাল ওয়াটার কোয়ালিটি প্যারামিটার। বায়োলজিক্যাল ওয়াটার কোয়ালিটি প্যারামিটার হচ্ছে এটা। প্যাথোজেন্স ইন জেনারেল, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, হেলমিন্টস, এগুলোকে একসাথে প্যাথোজেন্স বলা হয়, মেইনলি বিকজ প্যাথোজেন নামটা আসছে এটা তোমার ডিজিজ কজিং অর্গানিজম। এবং এটা এটা থাকলে বেসিক্যালি এই যে ভিব্রিও কলেরা, ইকোলাই, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, হ্যাঁ, এই যে এখন আহ, এই যে করোনা ভাইরাস, ইট ইটসেলফ এটাও একটা প্যাথোজেন, ডিজিজ কজিং অর্গানিজম, ভাইরাস। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে আমরা এখানে আহ, যে যে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়ার কথা বলছি, এগুলো একটু স্পেসিফিক, এগুলো হচ্ছে ওয়াটার এনভায়রনমেন্টে থাকে আর কি, ঠিক আছে? তো এবং সেখানে এগুলো আইডেন্টিফাই করতে হবে একটা সার্টেন কনসেন্ট্রেশন, বা অ্যাকচুয়ালি বলবো যে এগুলো যদি মানে থাকে, তাহলে পানি ওই পানি পান করলে তোমার নানা রকম ডিজিজ হইতে পারে আর কি, ঠিক আছে? তো সেখানে এই প্যাথোজেনিক অর্গানিজম গুলো লিমিট করে দেওয়া আছে, যে এই মানে লিমিটটা অ্যাকচুয়ালি 0, এবং এটা যত বেশি হবে এটা ইন্ডিকেট করে যে আহ, পানি তত বেশি ব্যাকটেরিয়া বা ভাইরাস বা এগুলো দ্বারা কন্টামিনেটেড। এখন এটা টেস্ট কিভাবে করব? ইউজুয়ালি মানে মানে এই পৃথিবীতে এত সংখ্যক ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া আছে, বা ইভেন প্যাথোজেনও যদি ধরি, যেগুলো ওয়াটারেও থাকে, যেগুলো সেগুলো এত মানে লক্ষ কোটি আছে প্রজাতি, স্পিসিস আর কি, হ্যাঁ। এইগুলো ইন্ডিভিজুয়ালি যদি তুমি মানে ডিটারমিন করতে চাও, একটা একটা ভাইরাস ধরে, এক একটা ব্যাকটেরিয়া ধরে, এটা সম্ভব না। আহ, এটা এই জন্য যেটা করা হয়, ইন্ডিকেটর অর্গানিজম ইউজ করা হয়। ইন্ডিকেটর অর্গানিজম হচ্ছে যে মানে এটা পার্টিকুলার কোন একটা ব্যাকটেরিয়া বা ভাইরাসকে কি করবে, অ্যাজ আ হোল এই সব জিনিস যদি থাকে পানিতে, মানে ব্যাকটেরিয়া, প্যাথোজেনিক অর্গানিজম যেটাই থাকুক না কেন, ওটা ইন্ডিকেটর অর্গানিজমে একটা টাইপ অফ ইন্ডিকেটর অর্গানিজম হিসেবে এটা আইডেন্টিফাই করবে, ঠিক আছে? তো ইন্ডিকেটর অর্গানিজমের কনসেন্ট্রেশন মানে হচ্ছে হয় ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, কোনোটা না কোনোটা আছে আর কি। ইন্ডিভিজুয়াল কোনটা আছে এটা বলা যাবে না, ওটা আমার জানার দরকার নেই। বেসিক্যালি ইন্ডিকেটর অর্গানিজম থাকা মানেই এগুলোর কোনো একটা থাকা, এটা একটা একটা বাঞ্চ, একটা গ্রুপ হিসেবে এটা আইডেন্টিফাই হচ্ছে, ঠিক আছে? আহ, তবে যদি কেউ মানে প্যাথোলজিক্যাল রিজনে পার্টিকুলার একটা ব্যাকটেরিয়া খুঁজতে চায়, যেমন তোমরা এই যে ব্লাড টেস্ট যখন করো, যদি টাইফয়েড হয়েছে কিনা, ব্যাসিলাস টাইফোসিস, এগুলো তোমার পার্টিকুলার জিনিস যখন খুঁজো, তখন তুমি স্পেসিফিক মানে একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস তুমি খুঁজবা, ঠিক আছে? কিন্তু আদারওয়াইজ ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি করার জন্য তোমার এই স্পেসিফিক জিনিস খোঁজার দরকার নাই, তোমার ইন্ডিকেটর অর্গানিজম আছে কিনা সেটা দেখলেই হবে। তো ইন্ডিকেটর অর্গানিজমের বৈশিষ্ট্যটা কি?
Presence presumes that contamination has occurred and suggests the nature and extent of the contaminant. মানে ইন্ডিকেটর অর্গানিজম মানে যে এই প্যাথোজেন দ্বারা কন্টামিনেশন খুব সম্ভবত হয়ে গেছে ওই পানিতে, ঠিক আছে? একেবারে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ না, এখানে কিছু বৈশিষ্ট্য আছে আইডিয়াল প্যাথোজেন ইন্ডিকেটর কেমন হবে। এটা হচ্ছে যেহেতু ওয়াটারের কথা বলছি, এটা অ্যাপ্লিকেবল টু অল টাইপস অফ ওয়াটার, ঠিক আছে? পানিতে প্যাথোজেন আছে কিন্তু পানিটা একটু অন্যরকম, লাইক ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার, ওখানে হয়তো এমনিতেই ওই ধরনের ইন্ডিকেটর বা ওই পদ্ধতি ইউজ করা যায় না, তাহলে এটা হবে না, ঠিক আছে? অ্যাপ্লিকেবল টু অল টাইপস অফ ওয়াটার হতে হবে। অলওয়েজ বি প্রেজেন্ট অ্যাবসেন্ট when pathogens are present absent, মানে এই ইন্ডিকেটর অর্গানিজমটা এমন হবে বা এই এই মার্কারটা এমন হবে, এটাকে মার্কারই বলি আর কি, হ্যাঁ? আহ, যে এই কোনো একটা এখানে থাকলেই সে ইন্ডিকেটর অর্গানিজম ওই মার্কারটা শো করবে, আর কোনো একটা না থাকলে সে ওই মার্কারটা থাকবে না বা ওটা শো করবে না। Lend itself to routine quantitative testing without interference from or confusion of results because of extraneous organisms. মানে ওই বেছে বেছে প্যাথোজেন গুলোর জন্যই সে ওইটা ইন্ডিকেট করবে, অন্য কোনো অর্গানিজম যদি থাকে সেটা যদি ইন্ডিকেট করে বসে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এরকম একটা জিনিস দরকার মানে ইন্ডিকেটর অর্গানিজম হিসেবে। For the safety of laboratory personnel, not be a pathogen itself. Usually মানে এইটা ইন্ডিকেটর অর্গানিজম মানে itself প্যাথোজেন না হয় বাঞ্ছনীয় আর কি, হ্যাঁ? তো ইন্ডিকেটর অর্গানিজমস আসলে কি? এটা হচ্ছে মানে ধরো পানিতে একটা বাঞ্চ অফ প্যাথোজেন আছে, আমি এটা আইডেন্টিফাই করতে চাই, কিন্তু ওইটা না করে এমন একটা ব্যাকটেরিয়া বা এমন একটা গ্রুপ অফ ব্যাকটেরিয়া আমি বা হোয়াট এভার মাইক্রো অর্গানিজম আমি আইডেন্টিফাই করব যে ইটসেলফ হয়তো প্যাথোজেন নাও হইতে পারে, কিন্তু ওই প্যাথোজেন থাকলে সে থাকে, না থাকলে সে থাকে না, এবং ওইটার প্যাথোজেনের কনসেন্ট্রেশন অনুযায়ী তার কনসেন্ট্রেশন এরকম ভ্যারি মানে থাকে, মানে সে ওই মানে ওই গ্রুপের সাথে থাকে কিন্তু সেই সেলফ মেবি প্যাথোজেন না আর কি, কিন্তু এবং তাকে ইজিলি আইডেন্টিফাই করা যায়, তাকে ইজিলি কালচার করা যায়, তাকে ইজিলি এই হচ্ছে ইন্ডিকেটর অর্গানিজম। তো ইন্ডিকেটর অর্গানিজম থাকা মানেই হচ্ছে মোস্ট প্রবাবলি প্যাথোজেন আছে, ইন্ডিকেটর অর্গানিজম থাকা না মানে হচ্ছে মোস্ট প্রবাবলি ওখানে প্যাথোজেন নাই। তো তাহলে এই ক্ষেত্রে যেটা হয়েছে ফেকাল কোলিফর্ম গ্রুপ, যেটা কম্পোজ অফ সেভারাল ব্যাকটেরিয়াল স্ট্রেইন নোটেবলি ইকোলাই, নিয়ারলি মিটস দিস রিকোয়ারমেন্টস। এই ক্রাইটেরিয়া চারটা একসাথে স্যাটিসফাই করা খুব টাফ, মানে তবে এতদিন ধরে আমরা ইউজ করছি মানে সেই শুরু থেকে একটা ফেকাল কোলিফর্ম গ্রুপ আমরা আইডেন্টিফাই করি অ্যাজ ইন্ডিকেটর অর্গানিজম, এগুলো নিয়ারলি মিটস দিস রিকোয়ারমেন্টস, এই চারটা রিকোয়ারমেন্ট অলমোস্ট মিট করে, এবং এইটা সেই মোটামুটি আদিকাল থেকে অ্যাজ অ্যান ইন্ডিকেটর ফর ওয়াটারবোর্ন প্যাথোজেন্স এটা আমরা ইউজ করে আসছি, ঠিক আছে? তো এই ফেকাল কোলিফর্ম, এখানে কোলিফর্ম গ্রুপ দুই রকম, একটা ফেকাল একটা নন ফেকাল। ফেকাল কোলিফর্ম গ্রুপ এটা নন প্যাথোজেনিক, ফাউন্ড এক্সক্লুসিভলি, দুই রকম ইন্ডিকেটর অর্গানিজম, একটা ফেকাল কোলিফর্ম একটা নন ফেকাল কোলিফর্ম বা টোটাল কোলিফর্ম বলি আর টোটাল কোলিফর্মটা ফেকাল আর নন ফেকাল কোলিফর্মের যোগফল। আমরা দুটো জিনিস আইডেন্টিফাই করি ইন্ডিকেটর অর্গানিজম, একটা টোটাল কোলিফর্ম একটা ফেকাল কোলিফর্ম, ঠিক আছে? Fecal coliform group, এটা itself non-pathogenic. Usually এটা found exclusively in intestinal tracts of warm-blooded animals, মানে আমাদের এই পরিপাক তন্ত্রের ইয়ার মধ্যে এটা অবস্থান করে। Excreted in large number with feces, মানে মানুষের মলমূত্রের সাথে এটা লার্জ নাম্বারে বের হয়ে আসে, ঠিক আছে? তার মানে ওই যেসব ব্যাকটেরিয়া আমার ওই কি বলে ফেকাল অরিজিন, এগুলো আমার মানে আইডেন্টিফাইড হয়। লঙ্গার সার্ভাইভাল টাইম আউটসাইড অ্যানিমাল বডি কম্পেয়ার টু মোস্ট প্যাথোজেন, এতে সুবিধা মানে অ্যাটলিস্ট মানে প্যাথোজেন যদি থেকেও থাকে এবং তার সাথে যে ফেকাল কোলিফর্ম গ্রুপ থেকে থাকে, তো প্যাথোজেন যদি মানে ওখানে লেটসে মারাও যায়, কিন্তু তুমি হয়তো ফেকাল কোলিফর্ম গ্রুপ আইডেন্টিফাই করে ফেললে, এতে কি বোঝা যায়? এতে বোঝা যায় যে ওইখানে কোনো না কোনো সময় প্যাথোজেনের সংক্রমণ হয়েছিল, মেবি প্যাথোজেনটা এখন নাই বাট লাইক ইট ওয়াজ দেয়ার আর কি, এরকম একটা জিনিস আইডেন্টিফাই করে। এটাও আমার জন্য সুবিধাজনক, তাতে বুঝতে পারি যে কোন কোন জায়গাগুলো, বিশেষ করে ওয়াটারের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, কারণ এই টিউবওয়েল থেকে যখন পানি এক্সট্রাক্ট করা হয় মাটির নিচে যে কন্টামিনেশন আছে কিনা অ্যাকুইফারে, এগুলো বোঝার জন্য কন্টামিনেশন হয়েছে কিনা কখন বা এইটা বোঝার জন্য এই ফেকাল কোলিফর্ম গ্রুপ খুবই মানে কাজের আর কি, ঠিক আছে? তো ফেকাল কোলিফর্ম গ্রুপ যদি আমি এখানে আইডেন্টিফাই করে ফেলি ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে, তাহলে কি বোঝা যায়? এক বোঝা যায় হচ্ছে যে ওখানে প্যাথোজেন আছে খুব সম্ভবত,
প্যাথোজেন না থাকলেও কোনো না কোনো সময় প্যাথোজেন ছিল, ঠিক আছে? এই জিনিস আমার আসলে খুব ইম্পর্টেন্ট জানা আর কি, ঠিক আছে? আচ্ছা, নন ফেকাল অরিজিন হচ্ছে ফ্লারিশ আউটসাইড দ্য ইন্টেস্টিনাল ট্র্যাক্টস অফ অ্যানিমালস, মানে ইন্টেস্টিনাল ট্র্যাক্টের মানে যে মাইক্রো অর্গানিজম গুলো আছে এগুলোর বাইরের মাইক্রো অর্গানিজম গুলো, এগুলো সাধারণত কোথায় থাকে? নেটিভ টু সয়েল অ্যান্ড ডিকেইং ভেজিটেশন অফেন ফাউন্ড ইন ওয়াটার দ্যাট হ্যাজ রিসেন্টলি বিন ইন কন্ট্যাক্ট উইথ দিস ম্যাটেরিয়াল, ঠিক আছে? আম, মানে এগুলো সয়েলে সাধারণত থাকে, which includes periods in soil, মানে ভেজিটেশন সয়েল এসব জায়গায়, মানে নন ইন্টেস্টিনাল মানে নন ফেকাল অরিজিন, এগুলো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে খুব সাধারণত আসে নাই। তো আমাদের মেইন কনসার্ন হচ্ছে এই যে ফেকাল কোলিফর্ম গ্রুপটা আর কি, কেননা এইটা থাকা মানে হচ্ছে এই মানে আমাদের ইন্টেস্টিনে যে মাইক্রো অর্গানিজম আছে সেগুলো খুব সাধারণত পানিতে চলে আসছে, এবং এইগুলো ইন্ডিকেট করে ধরো এই স্যানিটেশন সিস্টেম ব্রেকডাউন করছে কিনা বা ল্যাট্রিনের সাথে কানেকশন হয়ে গেছে কিনা, কারণ ল্যাট্রিনে ওই ধরনের কোলিফর্মই থাকে আর কি। আমরা চাই যে ল্যাট্রিন থেকে কন্টামিনেশন হয়েছে কিনা সেটা জানা একটা মানে পানিতে আর কি, ঠিক আছে? এটা মেইন কনসার্ন। আমরা ফেকাল কোলিফর্মটা টেস্ট করবো। টোটাল কোলিফর্ম হচ্ছে ফেকাল আর নন ফেকালের যোগফল। টোটাল কোলিফর্মও টেস্ট করা যায়, বাট ফেকাল কোলিফর্ম টেস্ট করা ওটা আমার প্রায়োরিটি আগে, ঠিক আছে? টোটাল কোলিফর্মে আমি জানলাম যে কতটুকু নন ফেকাল কতটুকু ফেকাল আছে আর কি, ঠিক আছে? Pathogens are not identified by coliform test. It indicates some portion of the water has recently contacted with soil, decaying vegetation, or has been through intestinal tract of warm-blooded animals. ঠিক আছে? যেটা একটু আগে বললাম যে তোমার মনে হতে পারে যে ইন্ডিকেটর অর্গানিজমে একটা কিছু পাইলাম টেস্ট করে, এটা বুঝি মানে প্যাথোজেন আছে, বাট নো, ইটস লাইক নট 100% শিওর, বাট এটা হচ্ছে যে এটা খুব সম্ভবত প্যাথোজেনের টাচে আসছিল, অলরেডি আসছে, বা এরকম মানে এই কয়েকটা জিনিসের প্রবাবিলিটি একসাথে হলে। হ্যাঁ, জুবায়ের ইয়াসির বলো। স্যার এখানে তো স্যার আমরা এই ফেকাল কোলিফর্ম ইউজ করে অ্যাকচুয়ালি ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস এর সোর্সের প্যাথোজেন ডিটেক্ট করতে পারি, অন্যান্য সোর্সের ক্ষেত্রে কি করবো? এই যে বাকি সবগুলো নন ফেকালে চলে যাবে, শুধু ইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে যে ব্যাকটেরিয়া গুলো আসছে সেগুলো হচ্ছে ফেকাল কোলিফর্ম গ্রুপে যাবে, আর বাকি সবগুলো হচ্ছে নন ফেকালে যাবে। আর নন ফেকালে এখানে অনেক কিছু হইতে পারে, কোনো লিমিট নাই আর কি। বাট ওই নন ফেকালটা যদি তুমি রিয়েলি বের করতে চাও তাহলে টোটাল কোলিফর্ম বের করে সেখান থেকে ফেকালটা বিয়োগ করতে হবে, ঠিক আছে? নন ফেকাল কোলিফর্ম আলাদা করে ইন্ডিকেট করার কোনো টেস্ট নাই। আমরা টেস্ট করি টোটাল ফেকাল কোলিফর্ম। যদি নন ফেকাল তুমি যাও কতটুকু আছে, টোটাল থেকে ফেকালটুকু বিয়োগ করে দিতে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে, এইখানে একটা লিস্ট আছে যেখানে কি কি ধরনের অর্গানিজমস থাকতে পারে, এটা জাস্ট মানে লিস্ট ফর ইওর রেফারেন্স আর কি। কোনটার সাথে কি ডিজিজের সম্পর্ক, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভিবিও কলেরার সাথে কলেরার সম্পর্ক, শিগেলা শিগেলোসিস, সালমোনেলা টাইফি থেকে টাইফয়েড, প্যারাটাইফি থেকে প্যারাটাইফয়েড, এগুলোর সাথে ব্লাড টেস্ট করার সময় এগুলো করে আর কি, প্যারাটাইফয়েড বা করার সময় তখন আমার জানা দরকার যে এটা টাইফয়েড হয়েছে কিনা আর কি। হ্যাঁ, বা কলেরা সাসপেক্ট করলে বা ভিব্রিও কলেরা, এখানে ব্যাকটেরিয়া কয়েকটার নাম, কয়েকটা ইয়া আর কি, এখানে ভাইরাসের নাম, প্রোটোজোয়ার নাম, হেলমিনথের, এবং তার ফলে কি কি হয় আর কি। হ্যাঁ, মানে এই ডিজিজ গুলো অ্যাকচুয়ালি এই আমাদের এই মানুষেরই ডিজিজ আর কি। হ্যাঁ, তো এইগুলোর কারণে এগুলো হতে পারে। আমার এই কি বলে টোটাল কোলিফর্ম দিয়ে বা কোলিফর্ম টেস্টের মাধ্যমে এই সবগুলো কোনটা বলা যাবে না যে ভাইরাস না প্রোটোজোয়া বা হোয়াটএভার, ঠিক আছে? এটা বলা যাবে না, কিন্তু বলা যাবে যে কোনো একটা আছে আর কি, কোলিফর্ম টেস্ট যদি পজিটিভ আসে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি গাইডলাইনস এবং স্ট্যান্ডার্ডস। এইগুলো তোমাদের কাজে লাগবে হচ্ছে তোমরা এখন C332 করছো, এখানে তোমরা দেখো যে ওয়াটার কোয়ালিটি টেস্ট করে সাধারণত একটা স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করতে হয়, বা একটা পাবলিশড একটা ভ্যালুর সাথে কম্পেয়ার করতে হয়। পাবলিশড ভ্যালু দুই রকম, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে গাইডলাইন। স্ট্যান্ডার্ড হচ্ছে acceptable permissible values of important water quality parameters for implementation or preservation of some desired water quality for drinking purpose, মানে এটাকে ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ড। এটা ইউজুয়ালি কান্ট্রি স্পেসিফিক হয়, যেমন বাংলাদেশের ক্ষেত্রে ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের ইসিআর 1997 এ পাবলিশ করা একটা টেবিল আছে, একটু পরেই আমরা দেখবো।
এটা তোমাদের C332 ল্যাব শিটেও এটা খুব সম্ভবত এই টেবিলটা আছে আর কি। এটা হচ্ছে কি প্রত্যেক কান্ট্রি এই প্যারামিটার ওয়াইজ একটা লিমিট দিয়ে দিছে, এর বাইরে যদি হয় তাহলে সেটা খাওয়ার উপযোগী না, এরকম। ঠিক আছে, এখন টেবিল গুলো দিতে পারে ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটির জন্য অথবা অন্য আদার কোয়ালিটি। ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটির জন্য যে টেবিলটা দিচ্ছে তার মানে ওটা ইন্ডিকেট করে যে ওটা ক্রস করলে ওটা আর পানিটা খাওয়ার উপযোগী না। ঠিক আছে, এরকম রিক্রিয়েশনাল স্ট্যান্ডার্ড হইতে পারে, বা তখন বলবো যে এই পানিটা রিক্রিয়েশনের উপযোগী না। ড্রিঙ্কিং ওয়াটার স্ট্যান্ডার্ড হলে এটা ড্রিঙ্কিং এর উপযোগী না। ঠিক আছে, এইভাবে। তো যে স্ট্যান্ডার্ড যেটা সেটা কান্ট্রি স্পেসিফিক, মানে আমাদের দেশে একরকম, বাইরের দেশে আরেক রকম, এরকম আলাদা, ওদেরও আলাদা টেবিল আছে। ওই প্যারামিটার গুলো হয়তো বেশিরভাগই একই রকম, বাট কিছু কিছু ভিন্নতা আছে। তো এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করবে। কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি গাইডলাইন যেটা, এটা হচ্ছে কোন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইউজুয়ালি আমাদেরকে দেয়। স্ট্যান্ডার্ড আর গাইডলাইনের মধ্যে পার্থক্য আছে। যেমন ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি গাইডলাইন দেয় হচ্ছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং তারা ওই হয়তো একই প্যারামিটার বা অথবা কিছু ভিন্নতা থাকতেও পারে, ওই প্যারামিটার গুলো তারাও আবার একটা ভ্যালু দিয়ে দিত, ওটাকে বলে গাইডলাইন ভ্যালু। যদিও দুটোই ভ্যালু, একটা গাইডলাইন ভ্যালু, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ওটাকে বলবে স্ট্যান্ডার্ড। অনেক সময় অনেকে এরকম একটা কথা বলে WHO স্ট্যান্ডার্ড, আসলে WHO স্ট্যান্ডার্ড বলে কিছু নেই, WHO ওইটাকে বলা হবে গাইডলাইন ভ্যালু। এবং গাইডলাইন ভ্যালু হচ্ছে রিকমেন্ডেশন এন্ড মেন্ট ফর গাইডেন্স, নট ম্যান্ডেটরি ফর অ্যাডাপশন। কোনো কান্ট্রিকে এটা মেনে চলতে হবে এটা না, বাট এটা কিছু গাইডলাইন দিয়ে রাখছে যদি কেউ মেনে চলে, কারণ এগুলো অনেক রিসার্চ করে বের করা হয়েছে, বাট এগুলো তুমি মানতে বাধ্য না, বা এই ভ্যালুর আন্ডারে তুমি এই প্যারামিটারটা নিয়ে আসতে বাধ্য না। ঠিক আছে, কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার স্ট্যান্ডার্ড যেটা কান্ট্রি অ্যাডপ্ট করছে, যেটা এই প্রথমটা যেটা বললাম, সেটা দে হ্যাভ আ লিগ্যাল বাইন্ডিং ফর কমপ্লায়েন্স উইদিন দ্য কান্ট্রি। মানে এটা যদি তুমি না মানো তাহলে তোমাকে জবাবদিহি করতে হবে কোন একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আর কি। ঠিক আছে, এই জন্য ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই প্রোভাইডাররা যেমন ঢাকা ওয়াসা, এটা দরকার আছে, কারণ এটা যদি না থাকে তাহলে গাইডলাইন ভ্যালু যেহেতু নট ম্যান্ডেটরি ফর অ্যাডপশন, এটা আসলে কোনো আইনি বাধ্যবাধকতা নাই। কিন্তু ধরো এই যে ওয়াটার সাপ্লাই প্রোভাইডার যারা, ধরো শহরে ওয়াসা বা অন্য জায়গায় ডিপিএইচই বা পৌরসভা, এদের যদি তুমি এই স্ট্যান্ডার্ড না দিয়ে দাও, কি হবে, ওরা ইচ্ছামতো ওয়াটার ট্রিটমেন্ট করে তোমার কাছে নিয়ে আসবে, যে বললো যে এটা ঠিক আছে। ঠিক আছে, বাট আমার এই জন্যই একটা দেশের জন্য যে পার্টিকুলার ওয়াটার, যেখানে ওয়াটার ট্রিটমেন্ট করা হচ্ছে, এখানে তোমার স্ট্যান্ডার্ড দরকার আছে এবং লিগ্যাল বাইন্ডিং ফর কমপ্লায়েন্স দরকার আছে। গাইডলাইন ভ্যালু থাকুক, অসুবিধা নেই, কিন্তু ওটা তো আমরা মানবো বা মানার চেষ্টা করবো কোনো একটা, বাট প্রত্যেক কান্ট্রির জন্য আসলে স্ট্যান্ডার্ড থাকা জরুরি। যেমন এখানে দেখানো হচ্ছে ইসিআর 1997 একটা স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডস ফর ইনল্যান্ড এন্ড সারফেস ওয়াটার। দেখো স্পেসিফিক একটা পারপাসের জন্য ওটা স্ট্যান্ডার্ড বলা আছে। ঠিক আছে, যেমন যদি তুমি, এটা হচ্ছে সারফেস ওয়াটারের জন্য, মানে সারফেস ওয়াটার ন্যাচারাল কন্ডিশনে যদি তুমি কি পারপাসে ইউজ করছো তার উপর নির্ভর করে স্ট্যান্ডার্ডটা দিচ্ছে। পারপাসের সাথে সাথে কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যারি করছে। যেমন তুমি ওই সারফেস ওয়াটারটা এখানে কোন প্যারামিটারটা বেশি ভ্যারি করছে, টোটাল কলিফর্ম নাম্বার। মানে বলছে যে তুমি যদি ওয়াটার সাপ্লাই হিসেবে পানিটা ইউজ করতে চাও তাহলে টোটাল কলিফর্ম 50 or লেস হতে হবে। যদি এই পানি তুমি আদার অন্যান্য, মানে যেখানে হিউম্যান কন্ট্যাক্ট নাও আসতে পারে এরকম তুমি কাজে যদি ব্যবহার করতে চাও, তাহলে কলিফর্মটা আর একটু রিল্যাক্স করে দিচ্ছে। দেখছো তো এখানে, ঠিক আছে, 5000 অ্যালাওয়েবল। তুমি কোলিং ইন্ডাস্ট্রি বা ইরিগেশন বা আদার থিংস এখানে ইউজ করতে চাও, তো পারপাসের উপর ডিপেন্ড করবে। তুমি একটা জিনিস ওয়াটার দিয়ে ইরিগেশন করতে চাও, তাকে নিশ্চয়ই তুমি খাবার পানির স্ট্যান্ডার্ডে তুমি চিন্তা করবা না, কারণ সেখানে ওয়াটার ট্রিটমেন্ট করতে হবে। এক এক পারপাসে এক একটা অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, সো এখানে সারফেস ওয়াটারের এই স্ট্যান্ডার্ড গুলো ইসিআর 1997 এ দেওয়া আছে। ঠিক আছে, more stringent standards are applied to a stream used as a source of water for municipal purposes rather than stream used for other purposes. মানে আমাদের মানুষের খাবার বা এসবের কাজে যেগুলো ইউজ করা হয় সেগুলোতে স্ট্যান্ডার্ড ইউজুয়ালি খুব একটু স্ট্রিনজেন্ট থাকে। ঠিক আছে, ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ড এগুলো হচ্ছে তোমার ওই C332 ইয়েতে বলা আছে। এখানে WHO আর ইসিআর স্ট্যান্ডার্ড গুলো আমি পাশাপাশি দিয়ে দিচ্ছি যাতে কম্পেয়ার হয়। WHO একটা গাইডলাইন আর ইসিআর স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো এখানে প্যারামিটার এগুলো মুখস্থ করা লাগবে না, এগুলো তোমরা যখন এই
সেশনাল করে ডিসকাশন করবা তখন এই ভ্যালুগুলো লাগবে। তোমরা দেখবা যে বেশিরভাগ ভ্যালুই কাছাকাছি বা সেম, বাট অনেকগুলোতে ভিন্নতা আছে। ডাব্লিউএইচও কোনো কোনো ক্ষেত্রে বেশি কড়া, আর কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ স্ট্যান্ডার্ডটাকে কড়া রাখা হয়েছে, ঠিক আছে? তার মধ্যে একটা তোমাকে জাস্ট দেখাই যে আর্সেনিক স্ট্যান্ডার্ডটা দেখো, বাংলাদেশে একটু রিল্যাক্সড, আর ডাব্লিউএইচওটা কিন্তু একটু স্ট্রিনজেন্ট, ঠিক আছে? আমি বলতে পারো ডাব্লিউএইচও তো রিসার্চ করে এটা বের করছে, আমরা রিল্যাক্স করলাম কেন? রিল্যাক্স করলাম হয়তো এই কারণে যে যখন এই স্ট্যান্ডার্ডটা সেট করা হয়েছে তখন আমাদের ওয়াটার সাপ্লাই প্রোভাইডাররা আর্সেনিককে এই কনসেন্ট্রেশন আনতেই অনেক স্ট্রাগল করতো, টেকনোলজি অ্যাভেলেবল ছিল না, এই জন্য একটা ইন্টারিম স্ট্যান্ডার্ড হিসেবে এটাকে চুজ করা হয়েছিল, ঠিক আছে? হয়তো এখন আমরা আমাদের ট্রিটমেন্ট প্রসেস বেটার হয়ে গেছে, এটা আমরা ডাব্লিউএইচ এর কাছাকাছি চিন্তা করতে পারি। এটা একটা 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 ডিসকাশন, বাট প্রত্যেকটারই এরকম কাহিনী আছে। হ্যাঁ, কোনটা কেন, এগুলো তোমার এই, কোনটা বেশি কোনটা মানে এইদিকে বেশি কোনটা ওইদিকে বেশি, কোনটা একই রকম, কোনটা দেখবে ডাব্লিউএইচও কিছুই বলে নাই, মানে ওগুলো তো কিন্তু আমরা বলছি আর কি। বাংলাদেশ স্ট্যান্ডার্ডে এগুলো ভ্যালু দেওয়া আছে আর কি, এরকম হতে পারে। অনেক সময় ডাব্লিউএইচও স্ট্যান্ডার্ড আমরা সরাসরি অ্যাডপ্ট করি, কোনো কোনো সময় না। এই টেবিলটা তোমাদেরকে এখানে এক্সহস্টিভলি দিয়ে দেওয়া হলো যাতে এটা তোমরা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারো, প্লাস যারা এগুলো নিয়ে ভবিষ্যতে কাজ করবে তাদের এই টেবিলটা লাগবে আর কি, ওয়াটার ট্রিটমেন্ট এন্ড আদার থিংস এগুলোতে অ্যাসোসিয়েটেড থাকবে আর কি। আচ্ছা, তাহলে ওয়াটার সোর্সেস এন্ড ক্যারেক্টারিস্টিক্স, এই টেবিলগুলো জাস্ট স্ট্যান্ডার্ড, মানে তোমাদেরকে রেফারেন্স হিসেবে দেওয়া হলে অবশ্যই এই ভ্যালুগুলো মুখস্থ করতে হবে না, বা কোনো কোনো ভ্যালু এমনি জেনে রাখা ভালো আর কি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস তোমরা এখানে খেয়াল করো, আয়রন কিন্তু ডাব্লিউএইচও কোনো স্ট্যান্ডার্ড দেয় নাই, বাংলাদেশে আমরা দিয়েছি 0.3 থেকে 1, কারণ আমরা দেখছি যে বাংলাদেশের পানিতে আয়রন অনেক বেশি। এটা যদি একটু কন্ট্রোল করার কথা না বলি তাহলে মানে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেমস গুলোর মানে অ্যাপ্লায়েন্স বা এগুলোর 12টা বেজে যেতে পারে, ঠিক আছে? এই জন্য আমরা এখানে স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছি আর কি। ওকে, ওয়াটার সোর্সেস এন্ড ক্যারেক্টারিস্টিক্স। ওয়াটার সোর্স 3 রকম, সারফেস, গ্রাউন্ড, রেইন ওয়াটার, ঠিক আছে? এবং এক একটা সোর্সের এক এক রকম বৈশিষ্ট্য। যেটা সারফেস ওয়াটার যদি ট্রিট করতে চাও এটার এটার বৈশিষ্ট্য জানতে হবে। গ্রাউন্ড ওয়াটার ট্রিট করতে চাইলে ওটারও বৈশিষ্ট্য জানতে হবে। যেমন সারফেস ওয়াটারের বৈশিষ্ট্য কি, এটা এক্সপোজ টু অ্যাটমসফিয়ার, মানে গ্রাউন্ড ওয়াটার তো আর এক্সপোজ টু অ্যাটমসফিয়ার না। তো এটা রিসিভস পলিউশন ফ্রম ডোমেস্টিক, ইন্ডাস্ট্রিয়াল, এগ্রিকালচারাল সোর্সেস। মানে পলিউশনটা আসলে সবার আগে সারফেস ওয়াটারের উপরই আসে, রিভার্স, পন্ডস এন্ড লেকস। গ্রাউন্ড ওয়াটারের পলিউশন আসে বাট একটু মানে যদি গ্রাউন্ড ওয়াটারটা সারফেস ওয়াটারের সাথে কানেক্টেড হয় বা অন্য কোনো সোর্স থাকে, বাট ধরো মিউনিসিপাল ওয়েস্ট ওয়াটার বা ইন্ডাস্ট্রি, এগুলো মেইনলি পলিউশন করে কাকে আগে, সারফেস ওয়াটার, ঠিক আছে? তো ওইটা সবার আগে এফেক্টেড হয়। এবং ওয়াটার কোয়ালিটি অফ রিভার্স আর মোর ভ্যারিয়েবল এন্ড লেস স্যাটিসফ্যাক্টরি দ্যান লেকস এন্ড পন্ডস, ঠিক আছে? এখানে যেহেতু রিভার অনেকটা জায়গা জুড়ে যাচ্ছে, বিভিন্ন রকম এনভায়রনমেন্টাল কন্ডিশনের সাথে সাবজেক্টেড হচ্ছে, একটা রিভারের টোটাল লেন্থের মধ্যে কোনো কোনো জায়গা ভালো, কোনো কোনো জায়গা খারাপ হতে পারে, পুরা রিভার একই রকম নাও হতে পারে, ঠিক আছে? এটা দেখাই যায়। তো এই জন্য বলা হচ্ছে যে সারফেস ওয়াটার কোয়ালিটি ইন রিভার্স আর মোর ভ্যারিয়েবল। গ্রাউন্ড ওয়াটারে যেটা হয় জেনারেলি ফ্রি ফ্রম সাসপেন্ডেড ইম্পিউরিটিস, কারণ গ্রাউন্ড ওয়াটারটা থাকে কোথায়? মাটির নিচে, মাটির নিচে তো আর ইয়ে না, ওটা মাটির পোর স্পেসের ভিতরে ভিতরে থাকে। মাটির মধ্যে যে পোর, মানে সয়েল পার্টিকেলের ভিতরে যে পোর আছে, ওই পোরের মধ্যেই পানিটা থাকে। এবং সেই পানি সাধারণত একটা টিউবওয়েল বা বোরহোল করে এই পানিটা এক্সট্রাক্ট করা হয়, ঠিক আছে? তো যেহেতু অলরেডি একটা ফিল্টারিং অ্যাকশনের মধ্যে থাকে, অ্যাজ ইফ একটা ফিল্টারের মধ্যে সবসময় এটা অবস্থান করছে, হ্যাঁ, তো এটা ফ্রি ফ্রম সাসপেন্ডেড ইম্পিউরিটিস। এবং মাইক্রোবসও কম থাকে। মাইক্রোবস ডিউ টু লং অ্যান্ড শ্যালো ট্রাভেল, স্লো ট্রাভেল থ্রু সয়েল রিচ ইন মিনারেলস, ঠিক আছে? এই ফিল্টারিং ইয়ার মধ্যে থাকার ফলে সে মাইক্রোবসও কম থাকে, আর অত মাটির অত নিচে মাইক্রোবস সাধারণত মানে সার্ভাইভ করে না, অ্যাটলিস্ট প্যাথোজেন তো না, কারণ প্যাথোজেনের সার্ভাইভ করতে ওর অক্সিজেন লাগে। যত ডিপে যাবা মাটির নিচে, অক্সিজেন নাই ওখানে, ঠিক আছে? কারণ সারফেসের কাছে অক্সিজেন আছে, বাট যত মাটির নিচে যাবো অক্সিজেন নাই। এইসব ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে গেলে অক্সিজেন লাগে, এই জন্য ওই ডিপ টিউবওয়েলে সাধারণত ব্যাকটেরিয়াল কন্টামিনেশন পাওয়া যায় না, শ্যালো টিউবওয়েলে পাওয়া যায়। তাছাড়া শ্যালো টিউবওয়েলে এগুলো
ওই আমাদের স্যানিটারি ইয়ার সাথে কানেক্টেড থাকে মাঝে মাঝে। ল্যাট্রিনের খুব কাছাকাছি যদি তুমি টিউবওয়েল করো, ওখানে তুমি কন্টামিনেশন পেয়ে যাবে এখানে। আম, যাই হোক, তো এই জন্য অনেকে ডিপ টিউবওয়েল বেশি প্রেফার করে, কারণ ওখানে এই ব্যাকটেরিয়া বা প্যাথোজেন থাকে না আর কি, বাট রিচ ইন মিনারেলস। গ্রাউন্ড ওয়াটার সব দিক দিয়ে ভালো, কিন্তু এটা মাঝে মাঝে সমস্যা হয়ে যায়। মিনারেলস মানে খুব রিচ থাকে, যে মাটিতে যে জিনিস আছে ওই সয়েল স্ট্রাকচারের সাথে যে জিনিস, তার তো কিছু অংশ ওই গ্রাউন্ড ওয়াটারে ডিজলভ হয়ে আসবে। তো ভালো জিনিস ডিজলভ হলে ভালো, লাইক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বাট আর্সেনিক, আয়রন এগুলো যদি ডিজলভ হয়ে চলে আসে, এগুলো আমার প্রবলেম তৈরি করে, ঠিক আছে, বা আদার। তো এই হচ্ছে বৈশিষ্ট্য। রেইন ওয়াটারও অনেক সময় ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেমে হাউস হোল্ড লেভেলে এটা করা হয়। এটা ফ্রি ফ্রম অল ইম্পিউরিটি এক্সেপ্ট দোজ পিকড আপ ফ্রম দি এয়ার, বাট ক্যান বি কন্টামিনেটেড ফ্রম কালেকশন ক্যাচমেন্ট। মানে রুফ যদি, এটা তো রুফে পড়বে তারপর তো আমি কালেক্ট করবো, কিন্তু রুফ যদি ময়লা হয় তাহলে পানিও ময়লা হয়ে যাবে। তাছাড়া রেইন ওয়াটার ইজ অ্যাগ্রেসিভ ডিউ টু লো মিনারেল কন্টেন্ট। রেইন ওয়াটারে তো এটা একেবারে ওয়াটার ইন ইটস বেসিক ফর্ম, এর মধ্যে কোনো মিনারেলস থাকে না, কেননা এক্সপোজড হয় না এই কোনো গ্রাউন্ড ওয়াটারের মতো বা ইসের মতো। এটা একেবারে অলমোস্ট পিওর H2O ফর্মে থাকে আর কি, যদি না অ্যাটমসফিয়ার থেকে কিছু পিক আপ করে। তো যেটা বললাম যে লাস্ট ক্লাসে বলেছিলাম যে ডিস্টিল ওয়াটার, যে পানিতে যখন হার্ডনেস কম থাকে, এটা খুব অ্যাগ্রেসিভ থাকে পানি, ঠিক আছে, মানে যা পায় সামনে তাই ডিজলভ করে। হ্যাঁ, তো এ- এটা হওয়ার ফলে যদি এখন যদি তুমি এই পানিতে যদি বলো যে মিনারেল আমার দরকার, তাহলে পানিতে মিনারেল অ্যাড করে নিতে হবে, আদারওয়াইজ ওই মিনারেলটা পাওয়া যাবে না। কিন্তু এই লো মিনারেল কন্টেন্ট পানি বা এরকম ডিস্টিল ওয়াটার পানি, এটা দীর্ঘদিন খাওয়ার কিছু হেলথ ইফেক্টও আছে। বাট যাই হোক, পানি যেখানে পাওয়া যায় না সেখানে রেইন ওয়াটার কালেক্ট করে খাওয়া যাইতেই পারে আর কি, ঠিক আছে। তো এই আহ, এখানে সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটারের মানে রিলেটিভ মানে প্যারামিটার যেগুলো আমরা সোফার এতক্ষণ ডিসকাস করলাম, যে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার, এগুলোর মধ্যে কি 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 পার্থক্য সাধারণত দেখা যায়, ঠিক আছে। টেম্পারেচার অবশ্যই একটা সিজনের সাথে ভ্যারি করবে, একটা করবে না। টার্বিডিটি একটা ভ্যারি করবে, আর একটা করবে না। মিনারেল কন্টেন্ট একটা থাকবে, থাকবে না। আয়রন, ম্যাঙ্গানিজ থাকতে পারে যদি কন্টামিনেশন হয়, বাট এটা ইউজুয়ালি থাকলে বেশি হাই থাকবে। অ্যাগ্রেসিভ কার্বন ডাই অক্সাইড, পানির মধ্যে প্রচুর, গ্রাউন্ড ওয়াটারে প্রচুর কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে, সারফেস ওয়াটারে না আর কি। কার্বন ডাই অক্সাইড ইন সেন্স যে ওই ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির ফলে যে CO2 সেটা ডিজলভ হয়ে থাকে আর কি, ওই বিশেষ করে টপ সয়েল থেকে যদি পানিটা আসে। ডিজলভড অক্সিজেন ইউজুয়ালি অফেন নিয়ার স্যাচুরেশন, ডিজলভড অক্সিজেন গ্রাউন্ড ওয়াটারে কম থাকবে। অ্যামোনিয়া যদি পলিউশন হয় তাহলে হবে সালফাইড, যেটা গ্যাস, যেটা গন্ধ তৈরি করে, সারফেস ওয়াটারে নান, কেননা ইউজুয়ালি অক্সিডাইজড, মানে প্রচুর অক্সিজেন যেখানে থাকে এখানে হাইড্রোজেন সালফাইড থাকে না, এখানে কিছুটা থাকতে পারে, এই আর কি পার্থক্য। তো এখন তবে এগুলোই একমাত্র পার্থক্য না, এটা ইয়ের সাথে ভ্যারি করে আর কি, ঠিক আছে। তো এখন ওয়াটার ট্রিটমেন্ট করতে গেলে যেহেতু এদের মধ্যে কোয়ালিটির কিছু পরিবর্তন আছে, মানে ভিন্নতা আছে, তো ওয়াটার যদি ট্রিটমেন্ট করতে যাই, তাহলে সার্ফেস আর গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট করতে গেলে আমাকে কি কি ট্রিটমেন্ট প্রসেস ফলো করতে হবে, ঠিক আছে, সেটা একটা কোয়েশ্চেন। তো এখানে যদি গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট করো আর সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট করো, তার মধ্যে এগুলোকে আমরা এরকম একটা ট্রিটমেন্ট ট্রেইনের মতো সাজায় লিখি আর কি, প্রসেস নাম্বার 1, 2, 3, 4, এখানে কি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে যেতে হয়, ঠিক আছে। এবং গ্রাউন্ড ওয়াটারে একরকম, সারফেস ওয়াটারে আরেক রকম, ঠিক আছে। তো এটা দিয়ে আজকে শেষ করছি, এটা বলেই। এখানে দেখো ভিন্নতাটা কোথায়। আমি আগে প্রসেস গুলো দেখি। গ্রাউন্ড ওয়াটার যদি ট্রিট করতে চাই, র ওয়াটার প্রথমে একটা এয়ারেশন লাগতে পারে, যদি কোনো আনডিজারেবল গ্যাসেস আর অন্য কাজেও লাগে, কারণ গ্রাউন্ড ওয়াটারে আমি ধরে নিচ্ছি যে আবার আয়রন, ম্যাঙ্গানিজ বা মেবি আর্সেনিকও হয়তো আছে আর কি, এটা আমাকে রিমুভ করতে হবে, এবং হার্ডনেস আছে, ঠিক আছে। তা প্রথমে আমরা পানির মধ্যে একটু এয়ারেশন করে ওই কার্বন ডাই অক্সাইড বা এগুলোকে আমরা বের করে দেই, বা আয়রন আর ম্যাঙ্গানিজ থাকলে সেটা অক্সিডাইজড হয়ে যাবে, অক্সিডাইজড হয়ে একটা ফর্মে আসবে, প্রেসিপিটেশন ফর্মের মতো আসবে, তারপর এটাকে রিমুভ করতে পারি।
সফটেনিং করা লাগবে। পানিতে সফটেনিং করা হয় পানিতে লাইম আর সোডা অ্যাশ অ্যাড করে, তাতে ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটা প্রিসিপিটেট হয়ে চলে যাবে। এগুলো সব প্রসেস আমরা ডিটেইল পরে পড়বো আর কি, ঠিক আছে। সফটেনিং লাগতে পারে যখন এই আয়রন ম্যাঙ্গানিজের প্রেসিপিটেট থাকবে, সফটেনিং এর এগুলো থাকবে, এগুলো তারপরে যেতে হবে আমাকে ফিল্ট্রেশনের পরে ডিসইনফেকশনের পরে এটা আমি স্টোর করলাম। ফিল্ট্রেশন হচ্ছে পানিতে যে ভাসমান যে সাসপেন্ডেড পানি, ইনিশিয়ালি সাসপেন্ডেড পার্টিকেল ছিল না, কিন্তু এয়ারেশন করার ফলে যে আয়রন অক্সাইড ম্যাঙ্গানিজ অক্সাইড এগুলো তখন পানিতে ভিজিবলি সাসপেন্ডেড পার্টিকেল হিসেবে দেখা যাবে। আর এই সফটেনিং এর পরে যখন স্লাজ তুমি রিমুভ করবা, তারপরেও পানির মধ্যে কিছু কিছু সাদা সাদা এগুলো দেখা যাবে। তো এইগুলো আমাকে পানি পরিষ্কার করার জন্য অবশ্যই আমাকে ফিল্ট্রেশন করতে হবে, ঠিক আছে। এটা রিমুভস রেসিডুয়াল ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড লেফট ওভার যেগুলো আছে এখান থেকে, এটা থেকে করলে পানিটা পরিষ্কার হবে ভিজিবল। এখন এটা এনশিওর করার জন্য যে পানির মধ্যে কোনো ব্যাকটেরিয়া নাই, তার জন্য সবসময় লাস্ট স্টেপে ডিসইনফেকশন করা হয়। এটা শুধু গ্রাউন্ড ওয়াটারের জন্য, যে কোনো পানির জন্যই এটা করা লাগবে। ডিসইনফেকশন করে আমরা এটা ডিস্ট্রিবিউশন সিস্টেমে ছেড়ে দেই, ঠিক আছে। সারফেস ওয়াটারে কি ভিন্নতা থাকে দেখো। সারফেস ওয়াটারে আগেই তোমার অনেক সাসপেন্ডেড পার্টিকেল থাকে, এই জন্য আগে একটা প্রি সেডিমেন্টেশন করে নিতে হয়, এটার এই টার্বিডিটির লোডটা কমায় দেওয়ার জন্য, ঠিক আছে। প্রি সেডিমেন্টেশন, সেখানে হয়তো ইনিশিয়ালি কিছু ক্লোরিন অ্যাড করা লাগতে পারে আমার কাজের সুবিধার জন্য, অ্যামোনিয়া অ্যাড করা লাগতে পারে এক্সেস, বাট এটা কেন, এটা আমি মানে যখন আমরা ডিসইনফেকশন পড়াবো তখন আমি এটা করবো আর কি। এটা খেয়াল রেখো যে ক্লোরিনের সাথে আমি অ্যামোনিয়া দিছিলাম এখানে, ঠিক আছে, ক্লোরামিন ফরমেশনের জন্য। এটা যখন ডিসইনফেকশন পড়াবো তখন জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা যাই হোক, এখানে তো আর সফটেনিং এর ব্যাপার নাই, তো সফটেনিং করা লাগবে না, তার মানে লাইম সোডা অ্যাশ অ্যাড করা লাগবে না, কিন্তু যেটা করা লাগবে সেটা হচ্ছে কোয়াগুলেশন। অ্যালাম অথবা পলিমার ইউজ করে আমরা পানির মধ্যে যে সাসপেন্ডেড পার্টিকেল আছে এটা আমরা রিমুভ করব। এটা কোন প্রসেসে রিমুভ হয় এটা আমরা নেক্সট ক্লাসে জানবো। পানির মধ্যে অ্যালাম এবং পলিমার্স এগুলো অ্যাড করার ফলে, ঠিক আছে। এটা টার্বিডিটি রিমুভ হয়, এই সব টার্বিডিটি মানে সাসপেন্ডেড পার্টিকেল গুলো মানে পদক্ষেপের মতো নিচে পড়ে যায়, যেটা স্লাদ হিসেবে আমরা এখানে সরাই ফেলি। কারণ স্লাজ হিসেবে সরাই ফেললেও পানির মধ্যে কিছু এই যে ভাসমান জিনিস সেগুলো দেখা যাবে, একেবারে 100% তো ক্লিয়ার হবে না। ওই 100% ক্লিয়ার করার জন্য কি করা লাগবে, ফিল্ট্রেশন করা লাগবে আগের মতো, ঠিক আছে। ফিল্ট্রেশন করা লাগবে, ফিল্ট্রেশন করা মাঝে মাঝে ক্লোরিন অ্যাড করা লাগতে পারে ফিল্ট্রেশনে, জাস্ট টু প্রিভেন্ট বায়োলজিক্যাল গ্রোথ আর কি। আচ্ছা যাই হোক, এরপরে এই স্টেপটা অপশনাল, অ্যাডজর্পশন। এইটা আমরা করব যদি পানিতে মানে ইয়ে থাকে, ডিজলভড অর্গানিক্স, কেননা এই প্রসেসে ওইগুলো কিছু রিমুভ হবে না। এইটাতে প্রথমে প্রি সেডিমেন্টেশনে সাসপেন্ডেড সলিডস যাবে, কিছুটা যাবে, অ্যালাম কোয়াগুলেশনে সাসপেন্ডেড সলিডস ম্যাক্সিমাম চলে যাবে, ফিল্ট্রেশনে সাসপেন্ডেড সলিডস 100% চলে যাবে। হ্যাঁ, কিন্তু যদি কোনো ডিজলভড সলিড থাকে যেটা তুমি রিমুভ করতে চাও, লাইক অর্গানিক, ইনঅর্গানিক, লাইক আর্সেনিক, যদি পানিতে কালার থাকে, যেটার জন্য মানে অর্গানিক্স এর জন্য তো কালার হইতে পারে পানি, সেগুলো কিন্তু এই তিনটার কোনোটাতে তেমন একটা রিমুভ হবে না। তখন আমাকে অ্যাডজর্পশন প্রসেসে যেতে হবে। স্পেশাল, এটা একটা অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রসেস। এটা আগে দেখতে হবে পানিতে ওই জিনিসটা আছে কিনা, ঠিক আছে। যদি না থাকে তো এটা আমরা স্কিপ করব, এটার দরকার নাই অ্যাডজর্পশনে। যাই হোক, অ্যাডজর্পশনের পরে ফাইনালি গ্রাউন্ড ওয়াটারের মতোই ডিসইনফেকশন, তারপর এইটা আমার টিপিক্যাল একটা সারফেস ওয়াটার ট্রিট করতে গেলে এটা এটা হচ্ছে আমার সেই ট্রিটমেন্ট ট্রেন। এন্ড তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় যে এই দুইটা ছবি তোমার পাশাপাশি রেখে তোমাকে যদি এই কোয়েশ্চেন করা হয় যে একটা সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে ইন জেনারেল বেসিক পার্থক্য কি কি, তুমি এটা লিখতে পারবে না? এই দুটো পাশাপাশি রেখে এটা এটা আছে ওটা নাই, এটা এটা আছে এটা নাই, কি কারণে আছে কি কারণে নাই, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো এটা একটা কোয়েশ্চেন হতে পারে আর কি, যে তোমার ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসে সারফেস ওয়াটার গ্রাউন্ড ওয়াটারের মধ্যে মানে ইন জেনারেল, হ্যাঁ ইন জেনারেল এই দুটো ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে ডিফারেন্সটা কি, ঠিক আছে। আচ্ছা, যা বললাম এটা সম্বন্ধে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার, ঢাকা ওয়াসার পানি কি অ্যাকচুয়ালি ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ড ফলো করে, কমপ্লেন্স করে?
আচ্ছা, যখন এটা একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট লাইক সায়দাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে যখন বের হয় তখন অবশ্যই এটা কমপ্লায়েন্স মিট করে। এখন কথা হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে বের হয়ে পাইপলাইনে আস্তে আস্তে কি হয় তা আমি জানি না। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, যখন ট্রিটমেন্ট প্ল্যান্টে ট্রিট করা হয় তখন সে ওইটা ওয়াটার কোয়ালিটি প্যারামিটারে আনতে সে লিগালি বাধ্য। ঠিক আছে, ওটা যদি সে না করে তাহলে তার ওই ট্রিটমেন্ট প্ল্যান্ট বন্ধ হয়ে যাবে বা হোয়াট এভার। হ্যাঁ, কিন্তু এর পরের টুকু তো সে মানে অন্য ব্যাপার। কারণ পাইপের মধ্যে লিক থাকতে পারে, পাইপের মধ্যে অন্য কন্টামিনেশন থাকতে পারে, এই আসতে পারে, অথবা তোমার বাসায় যখন আসছে ওই নিচে গ্রাউন্ড ওয়াটার সরি ওই আন্ডারগ্রাউন্ড যে রিজার্ভার তুমি তৈরি করছো তোমার বাসার নিচে, সেইটা পরিষ্কার করা তো ওয়াসার দায়িত্ব না। বা ওভারহেড ট্যাঙ্ক যেটা, হ্যাঁ, ওটা তো তোমার বাসায় তুমি বানাইছো ওভারহেড ট্যাঙ্ক, ওটা যদি তুমি রেগুলারলি ক্লিন না করো ওখান থেকে কন্টামিনেশন হয়ে যেতে পারে। সেই কন্টামিনেটেড পানি তুমি পান করতে পারো, কিন্তু তখন ঢাকা ওয়াসাকে দোষারোপ করা একটু মানে একটু বেশি হয়ে যায় আর কি। হ্যাঁ, তো ঢাকা ওয়াসার ব্যাপারটা হচ্ছে সে মানে তার পয়েন্ট অফ ভিউ হচ্ছে সে যখন পানিটা ট্রিট করে সায়দাবাদ থেকে ছাড়তেছে ওই সময় এটা ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ড মিট করে। তবে পাইপ ডিস্ট্রিবিউশনের মধ্যে যে কন্টামিনেশন এটা প্রিভেন্ট করাও ঢাকা ওয়াসার দায়িত্ব। আর হচ্ছে ওই কি বলে গ্রাউন্ড ওয়াটার যেখানে এক্সট্রাক্ট করা হচ্ছে ওখান থেকে যখন তোমার ক্লোরিনেশন করে জিনিসটা ছাড়তেছে ওই পর্যন্ত অবশ্যই ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি প্যারামিটার মিট করে। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ বলো। স্যার ভুলে হ্যাঁ, তুমি হ্যান্ড রেজ করছিলা? স্যার ভুলে চাপ করে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি ক্লাস এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, sir.